স্টুডেন্টস, এর আগের আমি পোর্শনটাতে এই চ্যাপ্টারের আগের যতটুকু ছিল তোমাদের ততটুকু পড়িয়েছিলাম। আজকে তারপর থেকে আমি কন্টিনিউ করাচ্ছি। তো দেখো এবার কি বলেছে। ইন ক্লাস 7 আমরা জানতে পেরেছিলাম যে প্রোটন আর নিউট্রন থাকে কোথায়, না একটা অ্যাটমের একদম ভেতরে, তাই তো। আর সেই ভেতরটাকে কি বলা হয় অ্যাটমের, না নিউক্লিয়াস বলা হয়। দ্য সেন্টার অফ দ্য অ্যাটম ইজ কল্ড নিউক্লিয়াস। It is very difficult to separate a proton or a neutron from an atom. এটা আমরা জানি যে একটা অ্যাটম থেকে কখনো প্রোটন আর নিউট্রনটা আলাদা করা যায় না, কারণ ওরা হচ্ছে একদম ভেতরে অর্থাৎ নিউক্লিয়াসে থাকে। আর আমরা এটাও জানি যে ইলেকট্রনরা রিভলভ মানে ঘুরে বেড়ায় কোথায়, না নিউক্লিয়াসের চারিদিকে, যেরকম প্ল্যানেটরা ঘুরে বেড়ায় সানের চারিপাশে, তাই তো। মোশন মানে যেরকমভাবে ঘুরে বেড়ায়। সেপারেটিং আ প্রোটন ফ্রম আ অ্যাটম ইজ নিয়ারলি ইম্পসিবল। তাহলে একটা প্রোটনকে একটা অ্যাটম থেকে বার করা নিয়ারলি ইম্পসিবল, মানে প্রায় ইম্পসিবল বলাই চলে। কিন্তু আমরা যদি একটা ইলেকট্রন বার করি একটা অরবিট থেকে ইন অ্যান অ্যাটম ইজ নট আ হার্ড জব। কিন্তু আমরা ইলেকট্রনটা বার করাটা অতটাও কঠিন কাজ নয়। আর এটাও আর ইলেকট্রন অ্যাড করাটাও অতটা কঠিন কাজ নয়। কেন? কারণ ইলেকট্রনরা বাইরে ঘুরে বেড়াচ্ছে। আমাদের বাইরে থেকে কোনো কিছু বার করতে বা ঢোকাতে সুবিধা হয়, নাকি ভেতরে যেটা আছে সেখান থেকে টেনে বার করতে সুবিধা হয়? কোনটা হয়? বাইরে থেকে যারা আছে তাদের থেকে সোজা হয়। তো সেটাই এখানে ইলেকট্রনরা তাই জন্য ইজিলি বাইরে থেকে রিমুভ করা যাবে বা অ্যাড করা যাবে, নিউক্লিয়াসের চারপাশে ঘুরে বলে, নিউক্লিয়াসের ভেতরে থাকে না বলে। তো এইরকম টাইপের কেমিক্যাল রিলেশনে যখন এক্সচেঞ্জ অফ ইলেকট্রন ঘটে অ্যাটমদের মধ্যে, সেটাকে কি হয় না, তখন অ্যান অ্যাটম অর গ্রুপ অফ অ্যাটম যাদের নেগেটিভ চার্জ আছে, ঠিক আছে, তাদেরকে বলা হয় অ্যানায়ন। তাহলে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমাদের একটা কোয়েশ্চেন যে অ্যানায়ন কাকে বলে, না একটা অ্যাটম বা গ্রুপ অফ অ্যাটম যাদের মধ্যে নেগেটিভ চার্জ রয়েছে। অ্যান্ড দ্যাট উইথ আ পজিটিভ চার্জকে বলা হয় কি, না ক্যাটায়ন। ঠিক আছে, তাহলে পজিটিভ চার্জকে কি বলা হয়, ক্যাটায়ন বলা হয়, নেগেটিভ চার্জকে বলা হয় অ্যানায়ন। তো দেখো এবার এই টেবিলটা দেখো ফিল আপ করা রয়েছে, এটা একটুখানি তোমরা ভালো করে বুঝে নিও। আমি তাও আর একবার একটু চট করে বলে দিচ্ছি। দেখো, চার্জলেস অ্যাটম যদি একটা ইলেকট্রন নেয় তাহলে নাম্বার অফ ইলেকট্রনটা অবশ্যই বেড়ে যাবে, তাই তো। আর ইলেকট্রনটা কম্পেয়ার টু প্রোটন আর নিউট্রনটা বেড়ে যাবে, নেগেটিভ চার্জটাও বেড়ে যাবে, নেট চার্জটা কী হয়ে যাবে অ্যাটমের, না নেগেটিভ হয়ে যাবে। সেরকমভাবেই যখন চার্জলেস অ্যাটম একটা ইলেকট্রন দিয়ে দেবে তখন কি হবে, না ডিক্রিজ হয়ে যাবে নাম্বার অফ ইলেকট্রন। আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন কম্পেয়ার টু দ্যাট অফ প্রোটন সেটাও ডিক্রিজ হয়ে যাবে। আর টোটাল নেগেটিভ চার্জ অফ ইলেকট্রনস রিলেটিভ টু দ্য টোটাল পজিটিভ চার্জ অফ প্রোটনসটা ডিক্রিজ হয়ে যাবে। নেট চার্জটা তাহলে কি হয়ে যাবে, ইলেকট্রন কমে গেলে নেগেটিভ চার্জ কমে যাওয়া, তার মানে নেট চার্জটা হয়ে যাবে হচ্ছে পজিটিভ, তাই তো। এবার দেখো বলেছে যে তাহলে আমরা এটা বলতে পারি যে যখন একটা অ্যাটম গেইনস মানে নিয়ে নেয়, একটা বা তার বেশি ইলেকট্রন যখন নিয়ে নিচ্ছে তখন সেটা নেগেটিভলি চার্জড হয়ে যায়। আর যখন একটা অ্যাটম ছেড়ে দিচ্ছে বা হারিয়ে ফেলছে একটা বা তার বেশি ইলেকট্রন, তখন সেটা হয়ে যায় পজিটিভলি চার্জড। তাহলে দুটো বস্তু যারা দুটো বিভিন্ন জিনিস দিয়ে তৈরি আর রাবড অ্যাগেনস্ট ইচ আদার মানে ঘষাঘষি করলে কি হয়, না হোয়াই ডাজ একটা চার্জ পজিটিভ হয়ে যায় আর আরেকটার চার্জ কেন নেগেটিভ হয়ে যায়? এটা কি ডিউ টু অ্যাডিশন আর রিমুভাল অফ ইলেকট্রনস, অ্যাডিশন বা ইলেকট্রনসের রিমুভালের জন্য হচ্ছে? তো বলেছে দেখো, ইনফ্যাক্ট যখন দুটো অবজেক্টস মেড অফ ডিফারেন্ট ম্যাটেরিয়ালস, দুটো বস্তু বিভিন্ন পদার্থের দিয়ে তৈরি যারা ঘষা হয়, ইলেকট্রনস কাম আউট ফ্রম ওয়ান অফ দেম, তাদের মধ্যে থেকে ইলেকট্রনস বেরিয়ে আসে। তার জন্য কি হয়, না অ্যাজ আ রেজাল্ট দ্য নাম্বার অফ প্রোটনস ইন দ্য অবজেক্ট বিকাম গ্রেটার দ্যান দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন ইট। তাহলে তার মধ্যে থাকা প্রোটনগুলো কি হয়, না বেশি বেড়ে যায় দ্যান দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন ইট, সেখানে থাকা ইলেকট্রনসের থেকে। তো তাই জন্য অবজেক্টটা পজিটিভলি চার্জ হয়ে যায়। কিন্তু এই ইলেকট্রনগুলো কোথায় যায়,
না বলেছে দেখো, যেহেতু আদার অবজেক্ট বিকামস নেগেটিভলি চার্জ, যেহেতু আরেকটা যে বস্তুটা সেটা নেগেটিভলি চার্জড দ্য ইলেকট্রনস মাস্ট হ্যাভ গন টু দ্যাট অবজেক্ট। তাহলে ওইখানে ওই বস্তুটার কাছে চলে গেছে ইলেকট্রনগুলো, তাই জন্য ন্যাচারালি দ্য নাম্বার অফ ইলেকট্রনস ইন দ্যাট অবজেক্টটা বেশি হয়ে যায় সেখানকার প্রোটনের থেকে। তাই জন্য এটা দেখা যায় যে নাম্বার অফ ইলেকট্রনস লস্ট, হারিয়ে ফেলেছে যেগুলো যতখানি বাই অ্যান অবজেক্ট ইকুয়ালস টু দ্য নাম্বার অফ ইলেকট্রনস আরেকটা যেটা গেইন করছে, মানে নিয়ে নিচ্ছে। এই জন্য কী হচ্ছে না, দাস ইকুয়াল বাট অপোজিট চার্জেস আর প্রডিউসড সাইমুলটেনিয়াসলি। একসাথে অপোজিট চার্জ প্রডিউস হচ্ছে, একটা পজিটিভ একটা নেগেটিভ, দুটো বস্তুর মধ্যে। তাহলে বুঝতে পারলে তো? এই কোয়েশ্চেনটাই যদি করে তোমাদের, তাহলে তোমরা এটা একটুখানি লিখতে পারবে। গুছিয়ে লিখো যতটুকু বলা রয়েছে। আচ্ছা, এবার দেখো বলেছে যে শীতকালে শুকনো চুল ব্রাশ করার পর একটা প্লাস্টিকের চিরুনি দিয়ে, তখন চিরুনিটা কী করে না, ছোটো ছোটো পিসের পেপারগুলোকে আটকে না নিজের কাছে। এই এক্সপেরিমেন্টটা তোমরা করে দেখতে পারো। তো এটার কারণটা কি না, কোম বিকামস চার্জড ডিউ টু ফ্রিকশন উইথ এয়ার। তাহলে চুলের সাথে ঘষা খাওয়ার জন্য চিরুনিটার চার্জ এসে যায়। বাট হোয়াট অ্যাবাউট দ্য পিসেস অফ পেপার? কিন্তু কাগজগুলোর সাথে কি হয় না, দে হ্যাভ নট বিন রাবড উইথ এনিথিং। তাদের তো কোনো কিছুর সাথে রাব করা হয়নি। তো দেখো বলেছে যে ডু ইউ নো দ্যাট আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। আর লাইক চার্জেস রিপেল করে একে অপরকে, তাই তো? মানে আনলাইক চার্জেস, দুটো অপোজিট চার্জ একে অপরকে অ্যাট্রাক্ট করে, আর লাইক চার্জ কী করে, মানে দূরে সরিয়ে দেয় একে অপরকে। তো বলেছে দেখো, ডাজ আ চার্জ লেস বডি, মানে যে বডিটার কোনো চার্জ নেই এমন একটা বস্তু কি চার্জ হয়ে যায় যখন সেটাকে আনা হয় কাছে একটা চার্জ বডির কাছে? তো তাছাড়া অ্যাট্রাকশান কিভাবে আসে? তো দেখো বলেছে যে একটা পজিটিভ চার্জড অবজেক্টকে আনা হয়েছে কাছে নিউট্রাল অবজেক্টের কাছে। এই যে ছবিটা দেখো, পজিটিভ চার্জ অবজেক্টটা এখানে হচ্ছে এ, আর নিউট্রাল অবজেক্ট হচ্ছে বি। তো তখন দেখা যাবে দ্য নেগেটিভ চার্জ অফ দ্য নিউট্রাল অবজেক্ট বি, নিউট্রাল অবজেক্ট বি এর মধ্যে তো পজিটিভ আর নেগেটিভ চার্জগুলো একসাথে রয়েছে আর ইকুয়াল পরিমাণে রয়েছে দুটোই। তো সেই বির মধ্যে নেগেটিভ যে চার্জগুলো একটা সাইডে চলে আসছে, আর পজিটিভ চার্জগুলো অন্য উল্টো দিকে চলে যাচ্ছে। কেন না, ওই যে অ্যাট্রাকশন করছে বলে এর পজিটিভ চার্জগুলো। তো তারপর সেটা কি হয় না, অ্যাট্রাক্ট করছে, তাই জন্য এর পজিটিভ চার্জগুলো কাকে না, বি এর মধ্যে থাকা যে নেগেটিভ চার্জগুলো আছে তাদেরকে। কিন্তু খেয়াল রাখবে এখানে যে এটা কিন্তু পুরোটাই পজিটিভলি চার্জড অবজেক্ট, আর বিটা হচ্ছে নিউট্রাল অবজেক্ট। তো এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট কনসেপ্ট কী আসছে না, ইন প্রেজেন্স অফ আ চার্জড অবজেক্ট, একটা চার্জ অবজেক্টের প্রেজেন্সে, মানে থাকায়, অপোজিট এন্ড একটা নিউট্রাল অবজেক্টের, মানে একটা যেটার চার্জলেস অবজেক্ট, তার মধ্যে অপোজিট এন্ডটাতে একটা অপোজিট ইলেকট্রনিক বা ইলেকট্রিক চার্জ এখানে বলেছে যে হয়ে যায়। তো এই ঘটনাটাকেই বলা হয় ইন্ডাকশন। তাহলে এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে ইন্ডাকশানের ডেফিনেশন লেখো। তো এটা তোমাদের লিখতে হবে। তাই জন্য চার্জড কোম্বটা মানে হচ্ছে যে চিরুনিটা অ্যাট্রাক্ট করছে চার্জলেস পেপারের কাগজগুলোকে। ইফ দ্য এজেন্ট কজিং ইন্ডাকশান ইজ উইথড্রন টেম্পোরারিলি, মানে যার জন্য হচ্ছে, তখন আবার ইনডিউসড অবজেক্ট মানে যে চার্জ হচ্ছে সে আগের পজিশানে চলে আসে। ইনিশিয়াল পজিশান মানে আগের পজিশান। তো এবার দেখো বলেছে মোশন ডিউ টু ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের জন্য যে মোশন কাজ করে। তো আমরা জানি লাইক চার্জেস রিপেল আর আনলাইক চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। এই অ্যাট্রাকশান আর রিপালশানটা হচ্ছে ফোর্স একরকম, তাই তো? তো এরকম ফোর্সকেই কি বলা হয় না, কি ফোর্স? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। তো আমরা নিউটনের ল থেকে জেনেছি যে কোনো কিছু বস্তুর যে ভেলোসিটি মানে স্পিডের সাথে যে ডাইরেকশান রয়েছে সেটা চেঞ্জ করে যখন একটা অ্যাপ্লাই করা হয় ফোর্স, যেটা কিনা একটা অ্যাক্সিলারেশন মানে গতিবেগ সৃষ্টি করে বস্তুটার মধ্যে।
তো ভেলোসিটি চেঞ্জেস টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, এটা আমরা জানি যে ভেলোসিটিটা কোন দিকে চেঞ্জ করবে না, টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ দ্য অ্যাপ্লাইড ফোর্স, যেদিকে অ্যাপ্লাই করা হয়েছে ফোর্স সেই দিকে চেঞ্জ হবে। দ্যাট ইজ অ্যাক্সিলারেশন টেক্স প্লেস টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ অ্যাপ্লাইড ফোর্স। অ্যাক্সিলারেশন কোথায় টেক্স প্লেস করে না, যেদিকে অ্যাপ্লাই করা হচ্ছে ফোর্স সেই দিকে। A remarkable example of motion due to electrostatic force would be the motion of electrons in an atom. তো এটা একটা এটাও মনে রাখবে ডেফিনেশনের সাথে, যে এক্সাম্পলটা হচ্ছে মোশন অফ ইলেকট্রনস ইন অ্যান অ্যাটম। আমাদের অ্যাটমের মধ্যে যে ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে সেটাই হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সের এক্সাম্পল। সেখানে কার কার মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স আমরা দেখতে পারি না, নিউক্লিয়াস আর ইলেকট্রনসের মধ্যে। তো দ্য সেন্টার অফ অ্যাটম ইজ পজিটিভ বিকজ নো চার্জড পার্টিকেলস আদার দ্যান প্রোটনস আর প্রেজেন্ট দেয়ার। কারণ হচ্ছে আমরা জানি যে নিউট্রন আর প্রোটন এই দুটোই তো থাকে নিউক্লিয়াসে। তো প্রোটনটা যেহেতু চার্জড আর পজিটিভলি চার্জড, ঠিক আছে, তার জন্য নিউক্লিয়াসের চার্জটা প্লাস হয়ে যায়, কেননা নিউট্রন তো চার্জলেস, এটা তো জানো সবাই, আর ইলেকট্রনদের নেগেটিভ চার্জ থাকে। এই জন্য ডাইরেকশন অফ মুভিং অফ ইলেকট্রনস, মানে ইলেকট্রনসরা ঘুরছে সেই ডাইরেকশানটা বেন্ডস মানে বেঁকে যায় কোথায় না, টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য অ্যাটম, ঠিক অ্যাটমের মাঝখানে দিকে বেঁকে যাচ্ছে, কারণ ওরা নেগেটিভলি চার্জ পজিটিভকে অ্যাট্রাক্ট করছে, তাই জন্য ইলেকট্রনরা ঘুরে বেড়ায় নিউক্লিয়াসের চারিপাশে। এই যে ছবিটা দেওয়া রয়েছে, অ্যারোটা দেখো, ব্লু অ্যারোটা হচ্ছে ডাইরেকশান দেখাচ্ছে ভেলোসিটির অফ ইলেকট্রনস বেন্ডিং টুয়ার্ডস দ্য সেন্টার অফ দ্য অ্যাটম। ইট বিকামস পসিবল কেন না, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কাজ করছে রেডিয়াস অফ দ্য সার্কেলের। দেখো রেডিয়াসটা হচ্ছে পিঙ্ক দিয়ে দেখানো হয়েছে, ওই দিকেই দেখো বেঁকছে, ঠিক আছে, মানে একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল সৃষ্টি করছে, দেখো ব্লু অ্যারো আর পিঙ্ক অ্যারোটা। তো মোশন অফ প্ল্যানেট অ্যারাউন্ড দ্য সান এটাও হচ্ছে এরকমই, বাট ইনস্টেড অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ওইখানে কী ফোর্স দেখা যায়, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এটা মনে রেখো যে মোশন অফ প্ল্যানেটস অ্যারাউন্ড দ্য সান হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স হচ্ছে আমাদের অ্যাটমে যেটা দেখা যায়। তাহলে হয়ে গেল, আজকে এতটুকুই রাখলাম। আশা করি তোমরা এই চ্যাপ্টারটা বুঝতে পারলে। যদি ভালো করে বুঝতে পারো তাহলে অন্তত একটা লাইক করো বা বন্ধুদের সাথে একটু শেয়ার করতে পারো ভিডিওগুলো। আর আমার দেখবে প্লেলিস্টে সব পরপর করা রয়েছে। আমি সব কটাই তোমাদের যে চ্যাপ্টার আস্তে আস্তে সব করাবো, তোমরা টেনশন নিও না একদম। আর আমি আশা করছি যে যেরকম কোয়েশ্চেন সব বলে দিচ্ছি এর বাইরে আর কোনো রকম কোয়েশ্চেন আসবে না। তবে আমি একটা কথাই বলবো যে সবাই বইটাকে ভালো করে পড়বে লাইন বাই লাইন, কারণ সেখান থেকে কিন্তু অনেক শর্ট কোয়েশ্চেন চলে আসে। তাই জন্যই আমি লাইন বাই লাইন তোমাদেরকে পড়িয়ে সব বুঝিয়ে দিই, আর ভেতর থেকে কীরকম কোয়েশ্চেন করতে পারে একসাথে আলোচনা করে দিই। পরে তো করাই যায় আলাদা করে ভিডিও, আমি জানি অনেকেই তোমরা বলো, কিন্তু একসাথে করলে কি হয় বলো তো, মানে সঙ্গে সঙ্গে ব্যাপারটা বোঝাও হয়ে গেল আর কীরকম টাইপের কোয়েশ্চেন হবে সেটাও বোঝা হয়ে যায়। কিন্তু আলাদা করে করলে কি মানে একটা ওই মুখস্থ ব্যাপার হয়ে গেল। যাই হোক, আর তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে ক্লাসগুলো। আর একটা রিকোয়েস্ট লাস্ট, যেটা হচ্ছে যে যারা আমার চ্যানেলে তোমরা নতুন এখনও অবধি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে তারা প্লিজ একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কারণ আজকে যদি তোমরা আমার পাশে না থাকো তাহলে কিন্তু আমি ভিডিওগুলো বানানোর মোটিভেশনটা পাবো না ভালো করে। তো আশা করি তোমরা সেটা বুঝবে আর আমার পাশে থাকবে। তো চলো আজকের মতন এতটুকুই রাখলাম, আবার নেক্সট ক্লাসে নতুন টপিক নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থেকো, টাটা।